আমি যে কথা বলছিলাম যে ডিস্ট্রিবিউশন অফ সোডিয়াম। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে বলছিলাম। একটা জিনিস এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে টোটাল বডি ডিস্ট্রিবিউশন অফ সোডিয়াম। হ্যাঁ, total body distribution of sodium approximately 3700 মিলিমোল, 3700 মিলিমোল। এবং এই জিনিসটা তোমরা সবাই মনে রাখবে, প্লিজ ডোন্ট please memorize it that this 3700 millimole must be 75% is exchangeable। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এবং আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে নন এক্সচেঞ্জেবল, দ্যাট ইজ দ্য সোডিয়াম দ্যাট ক্যান নট বি এক্সচেঞ্জ ফ্রম টিস্যু টু সিরাম অর ব্লাড। এগুলা এক্সচেঞ্জ হয়ে কখনোই ব্লাডে আসবে না, ঠিক আছে, বা সেরামে আসবে না। সেগুলো কোথা থাকে? They are present in the bone and other tissues, and their turnover rate is very slow. Turnover rate is very slow. Okay. এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবা যে এক্সচেঞ্জেবল এবং নন এক্সচেঞ্জেবল এর সাথে কোনোভাবে ভুল না হয়। হ্যাঁ, এটা কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রেও আছে। ক্যালসিয়াম যখন মেটাবলিজম তোমাদের পড়াছি, ক্যালসিয়ামে দেখছো না এক্সচেঞ্জেবল নন এক্সচেঞ্জেবল আছে, ঠিক আছে? তবে ওইখানে আবার উল্টা, এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম ইজ ভেরি টিনি অ্যামাউন্ট। ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু আবার একটু উল্টা, মানে যেটা এক্সচেঞ্জেবল হয় সেটা অনেক কম, বাট নন এক্সচেঞ্জেবল বেশি। এবং সেটা ডিপোজিটেড থাকে কোথায়? The calcium is deposited in the bones, mainly in the bones. Okay, এটা ভুল করা যাবে না কিন্তু। আর this exchangeable sodium concentration in the extracellular fluid is 135 to 145 millimole per liter. Okay, তাহলে আমরা যখন বলি যে প্লিজ tell me about the electrolyte profile, electrolyte profile বললে তুমি কি বলবা? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো বলবো না? তো এখানে অবশ্যই তোমাকে রেঞ্জটা বলতে হবে কি? the normal ranges of extracellular fluid sodium is 135 to 145 millimole per liter, but here this is the average 140 millimole per liter. এটা হচ্ছে এভারেজ, ঠিক আছে? যে বলা হয়েছে যে it is tightly regulated around 140 millimole per liter। এই কথাটার অর্থটা কি? যে our body is try to maintain the concentration of the sodium near about 140 millimole per liter। এখানে এই কথাটা দেখছো, it is tightly regulated। tightly regulated মানে কি? strictly regulated। তার মানে কি? সোডিয়াম বেড়ে গেলে বা কোনোভাবে কমে যদি যায় তাহলে কি সেটা প্রবলেম হবে আমাদের বডির জন্য? ইজ ইট harmful for our body? anyone answer please? যে কোনো কেউ একজন আনসার দাও। 09081 09081 তোমাদের পার্সেন্টেজ এত কম কেন? আমি তো বুঝতেছি না। এই যে জরুরি ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো যে তোমরা মিস দিতেছো, এটা কিন্তু তোমাদের জন্য প্রবলেম হবে, আমি বলে দিলাম। These classes are too much important. এগুলো তো আর পরবর্তীতে নেওয়া হবে না, যে ক্লাসগুলো ঠিকভাবে অ্যাটেন্ড করতেছে না। হ্যাঁ, Zanarthram 09081, are you present here? Or you start the switch and go to other room? 09081 आगे बजे हैं 09084 84 Yes, sir. 84 Yes, sir. Yes, you tell me what is the normal concentration of sodium in the serum? What is the normal concentration? 3,700 No. 135 to 145 milli equivalent per liter. Good. 09007.
What is your name? Sir, Anisulok Chaudhary. আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এই জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে বললা 3007 দিস দ্য টোটাল বডি সোডিয়াম, তার মানে ক্লাসে কোনো মনোযোগ নাই, ঠিক আছে? So sodium is the major cation in the extracellular fluid and the principal osmotic particle outside the cell. এটা আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম কিন্তু আমি ব্যাখ্যা করিনি। Now I explain about it. Sodium is the major cation in the ECA. That means there are another cation present in our serum or blood. What are the another cation? Example, another cation. At first, another cation example of বলতে পারি sodium. This is another cation. আর কি আছে? Sir, potassium. Potassium. Okay. তারপর আর কি আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। So calcium, magnesium. Good. Good. তোমরা এটাই তো ভালো লাগতেছে, তোমরা আনসার দিতে পারতেছো। এই যে ক্যাটায়ন, এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। এট ফার্স্ট তোমার যখন ভাইবা শুরু হবে, তোমাকে কিন্তু সরাসরি কথা বলবে না। হ্যাঁ, directly this question is not arise. Please told me about the concentration of sodium in the blood. তোমার কোশ্চেনটা এইভাবে বলবে যে what is cation, what is electrolyte, what is anion, tell me some example of the cation, tell me some example of anion. এভাবে কিন্তু কোশ্চেনগুলো করা হবে, বুঝতে পারছো? আর যদি অ্যানায়নের আমরা কথা বলি, এটা নেগেটিভলি চার্জ ক্লোরাইড বাইকার্বনেট আয়ন, ঠিক আছে? So this is the major cation in the ECA. Another cation তো তোমরা সবাই বললা, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। And the principal osmotic particle outside the cell, আমাদের সেলের বাইরে, outside of the cell, মানে extracellular fluid. Extracellular মানে কি? সেলের বাইরে। Extracellular fluid এর principal osmotic particle হচ্ছে কি? সোডিয়াম। তার মানে if there is any dearrangement is occur in the concentration of the sodium, there must be harmful for our body. Okay. Sir. তারপর হচ্ছে সোডিয়াম ব্যালেন্স। সোডিয়াম ব্যালেন্স মানে হচ্ছে যে the amount of the sodium I intake and the amount of the sodium output are excreted from our body. So intake এর কথা আমরা কি বলছিলাম, যে আমরা কিভাবে ইনটেক করি? The source are food, drink and added salt. Added salt. Okay. Now sodium output, input তো আমরা বললাম, এবং ইনপুটটা সাধারণত কতটুকু? About 50 to 200 millimole. হ্যাঁ, 50 to 200 millimole. আউটপুটটা দেখো, সোডিয়াম আউটপুট অকার ফ্রম থ্রি প্রাইমারি রোড, তিনটা প্রাইমারি রোডে হয়, ঠিক আছে? জিআইটি মানে কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। Right. The second is skin and the third is urine. আমাদের সোডিয়াম যে লসটা খুব অল্প পরিমাণে কোথার মাধ্যমে, কিসের মাধ্যমে হয়? জিআইটি, through gastrointestinal tract, ঠিক আছে? This is the very small under normal condition. Mainly fecal water excretion is only 100 to 200 milliliter per day, and fecal sodium excretion is 1 to 2 millimole per day. তার মানে প্রতিদিন আমাদের পায়খানার সাথে 100 থেকে 200 ml ওয়াটার বের হয়ে যায়। 100 থেকে 200, 100 to 200 milliliter per day. This is very low from person to person and age to sex, ঠিক আছে? person to person, age, sex এগুলোর উপর ভেরি করে 100 থেকে 200 ml ওয়াটার তোমাদের স্টুলের সাথে, আমাদের স্টুলের সাথে বের হয়ে যায়, ঠিক আছে? বা ফিকাল ম্যাটারের সাথে বের হয়ে যায়, ঠিক আছে? এবং তার সাথে কি পরিমাণ সোডিয়াম বের হয়? The amount of the sodium is excreted or output is occurs through stool is only 1 to 2 millimole per day. খুব অল্প
per day. Okay. However, the total volume of the GI fluid secretion is large. That means 8 liter per day. যদিও আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে দৈনিক 8 লিটারের মতো ফ্লুইড সিক্রেশন হয়। 8 লিটার অফ দ্য ফ্লুইড ইজ সিক্রেটেড। এটা তোমরা ফিজিওলজিতে পড়েছো। প্যানক্রিয়াটিক জুস, গ্যাস্ট্রিক জুস, সাক্কাস এন্টেরিকাস। পড়ছো না এটা জিএনডি ফিজিওলজিতে? জি স্যার। ওকে। Yes, sir. সেটা কতটুকু? 8 লিটার পার ডে। কিন্তু সেখান থেকে বেশিরভাগটাই কি হয়ে যায়? Reabsorption of the water and electrolytes occur in the colon. Okay, transverse colon এবং ascending colon, mainly transverse colon। মাত্র 100 থেকে 200 ml ওয়াটার বের হয়ে যায় এবং সেখান দিয়ে সোডিয়াম বের হয় 1 থেকে 2 মিলিমোল পার ডে। তার মানে খুবই অল্প পরিমাণে জিআইটি লস হয়। তারপরে আমরা যেটা বলতে পারি সেকেন্ড, তারপরে যে দ্বিতীয় লস হয় সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটু কথা আছে, উইথ সিভিয়ার ডায়রিয়া or with gastric or intestinal drainage tube, sodium losses through GIT may be more than 100 millimole per day। এই কথাটা আমি তোমাদের বলছিলাম যে তোমরা মনে করো ওই যে ফুড পান্ডায় খাবার অর্ডার দিয়ে খাইলা, উল্টা পাল্টা খাইছো, খাইয়া ফুড পয়জনিং হয়েছে, ফুড পান্ডা খাইয়া ফুড পয়জনিং হয়েছে, ফুড পান্ডার খাবারের মেডিসিন, হ্যাঁ, তখন কি হয়েছে? এটা খাইয়ে কি শুনবে? ডায়রিয়া। তখন কিন্তু ইন দিস কেসেস if there is severe diarrhea, if there is severe diarrhea, in these cases the losses of the GAT sodium is more than 100 millimole per day। এই জিনিসটা মনে রাখবা, more than 100 millimole per day। কারণ তখন তো ওই যে ঢিল হয়ে যায়, ঢিল, হ্যাঁ, একদম আউটপুট পুরা ঢিল হয়ে যায়। এরকম ঢিল হয়েছে তোমাদের? আউটপুট ঢিল কারো না কারো জীবনে কোনো না কোনো পার্থক্য হয়েছে না? So to maintain the sodium concentration normal, we suggest this type of patient to intake oral rehydration salt, ORS। ORS কি আমরা বলি না যে ORS স্যালাইন খান, ORS, হ্যাঁ বলি না, যাদের ডায়রিয়া হয়? Yes, sir. সেটা কি? ওরাল রিহাইড্রেশন Rehydration saline. সল্ট, ওরাল রিহাইড্রেশন সল্ট অথবা ওরাল রিহাইড্রেশন স্যালাইন। যেখানে সল্ট থাকবে সেটাই স্যালাইন। স্যালানিটি মানে কি? যে প্লাজমা অসমোলারিটির সমান যদি থাকে সেটাকে বলা হয় স্যালানিটি। ওকে, সবাই বুঝতে পারছো তো কি কারণে আমরা স্যালাইন কেন খাই? ওরাল রিহাইড্রেশন স্যালাইন, ওরাল রিহাইড্রেশন সল্ট কি পূর্ণ করার জন্য? ওই যে সোডিয়ামটা আমার বডি থেকে বের হয়ে গেছে, সোডিয়ামের ঘাটতি পূরণ করে। এবার হচ্ছে স্কিন লস। স্কিনের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম লস হয়। দেখো, আন্ডার নরমাল কন্ডিশন ইন এ কুল এনভায়রনমেন্ট সোডিয়াম লসেস ফ্রম দ্য স্কিন আর নরমাল। তার মানে কি? কুল এনভায়রনমেন্ট যখন ঠান্ডা থাকে, শীতকাল, in winter season the losses of the sodium through our skin is very small, খুব অল্প পরিমাণে বের হয়। শীতকালে কি ঘামাও কেউ? এমন কেউ আছে শীতকালে ঘামায়? হয়, খুব অল্প পরিমাণে, ঠিক আছে? So the losses of the sodium through sweat is very small in cool environment. Okay, the sodium content of the sweat averages 50 millimole per liter, but it is somewhat variable। সাধারণত সোডিয়ামের পরিমাণ সোয়েটে, ঠিক আছে, ঘামের মাধ্যমে বের হয় 50 মিলিমোল পার লিটার। ওকে, তবে বাট দিস ইজ সামওয়াট ভেরিয়েবল, এটা কিন্তু ভেরিয়েবল হয়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে, ইন কেস অফ চিলড্রেন, ইন কেস অফ অ্যাডাল্ট, ইন কেস অফ ইয়ঙ্গার পারসন, হ্যাঁ, পারসন টু পারসন ভেরি করে, ঠিক আছে? The sweat is decreased by aldosterone and increase in cystic fibrosis. This is a very disease, cystic fibrosis, one type of autoimmune disease। ঠিক আছে, এটা জানার তোমাদের দরকার নেই।
the rate of sweat production is highly variable. এই জিনিসটা মনে রাখতে হবে। The rate of sweat production is highly variable. তার মানে সোয়েটিং এর মাধ্যমে যে লসটা হয়, হ্যাঁ, সোয়েটিং এর মাধ্যমে যে লসটা হয় সোডিয়াম অবশ্যই সেটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, এক একজনেরটা এক এক রকম। দিস ইজ ভেরিয়েবল, পারসন টু পারসন ডিফারেন্ট, পারসন টু পারসন সোয়েট প্রোডাকশন ইজ ডিফারেন্ট। তোমাদের অনেক বন্ধু বান্ধব দেখবা, ওরে বাবারে এত ঘাম বের, এত গন্ধ। আমাদের কিছু বন্ধু ছিল, হ্যাঁ, সাম অফ আওয়ার ফ্রেন্ডস, we always মানে don't want to sit beside him due to excessive sweating, and excessive sweating can causes bad odor due to bacteria. আছে না, দেখবা যে যাদের ঘাম বেশি হয় ওদের একটা ঘর্মাক্ত গন্ধ হয় due to bacteria, ঠিক আছে। this is also a disease, neuronal disease, এটা বলা হয় হাইপারহাইড্রোসিস। হাইপারহাইড্রোসিস, সবাই কি শুনতে পাচ্ছ? খুব গুরুত্বপূর্ণ Yes, কথা sir. কিন্তু বলতেছি। এবার আসো দেখো, Yes, sir. increasing hot environment, is sweating টা it will be increasing in hot environment, exercise and fever. তখন আমাদের সবচেয়ে বেশি পরিমাণে সোয়েট লস হয়। এই যে দেখো, এই কতদিন খুব বেশি গরম না, হট এনভায়রনমেন্ট, ঠিক আছে। তবে হ্যাঁ, যারা মজা করিয়া ইয়ার ভিতরে এসি রুমের ভিতরে বসে রয়েছে তারা তো মনে করো যে ঘাম হয় না। যারা এসি রুমে থাকো, এসিতে থাকো, হ্যাঁ, এয়ার কন্ডিশন রুমে থাকো, তাদের ক্ষেত্রে সাধারণত ঘাম কম হয়। এবং দিস ইজ টু মাচ মানে ডেঞ্জারাস, হার্মফুল ফর আওয়ার বডি টু মেইনটেইন অলওয়েজ এয়ার কন্ডিশন। তুমি যদি সবসময় এয়ার কন্ডিশন রুমে থাকো তাহলে কি হবে জানো, বাইরে গেলে তোমাদের হাত পা জ্বালা পোড়া করবে, ঠিক আছে। এটা শরীরের জন্য ভালো না, ক্ষতিকর। কারণ কি, সোয়েটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি টু এক্সট্রাক্ট দ্য টক্সিক ম্যাটেরিয়ালস অর ওয়েস্ট ম্যাটেরিয়ালস ফ্রম আওয়ার বডি। আমাদের শরীর থেকে অনেক ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়াল বের করে দেওয়ার জন্য কি দরকার, সোয়েটিং দরকার, ঠিক আছে। So under extreme condition, sweat production is can exceed 5 liter per day. বিশ্বাস হয় এটা? এক্সট্রিম কন্ডিশন, তোমার যদি খুব বেশি পরিমাণে সোয়েটিং হয় এটা সর্বোচ্চ কতটুকু হতে পারবে? দিস ইজ দ্যাট মাস্ট বি exceed 5 liter per day. তুমি বুঝতে পারছো? You got amazing it. 5 লিটার মানে বুঝো কি পরিমাণ, মানে অ্যামাউন্ট অফ ওয়াটার is excreted from our losses from our body. এই কারণে আমরা কি করি, যদি বেশি বেশি সোয়েটিং হয় বলি যে আপনি বেশি বেশি পানি পান করেন, তা না হলে কি হবে, ডিহাইড্রেশন হয়ে অনেকেই কিন্তু মারা যায়, এক্সেসিভ সোয়েটিং, ঠিক আছে। দেখো, অ্যাকাউন্টিং ফর লস অফ 250 মিলিমোল অফ সোডিয়াম, এই পরিমাণ যদি সোয়েটিং হয় বডিতে তখন সোডিয়ামের লস হয় কতটুকু, মোর দেন 250 মিলিমোল পার লিটার। With extreme burns, exudative skin lesion, there is great loss of sodium in water. আবার বুঝতে পারছো তো, with extreme burn 75% বার্ন, 80% বার্ন যদি হয় প্রচুর পরিমাণে বডি থেকে সোডিয়াম লস হয়। এক্সেসিভ অ্যামাউন্ট অফ দ্য সোডিয়াম ইজ লসেস ফ্রম আওয়ার বডি। এই জন্য আমরা কি করি, এইগুলা পড়াটা খুব জরুরি, এগুলো জানাটা খুব জরুরি। এই ধরনের রোগীগুলো যখন আসে, বার্নের রোগীগুলা, আমরা ওদেরকে একটা স্যালাইন দেই, এটাকে বলা হয় হার্টসোল স্যালাইন, তারপর সোডিয়াম দেই। প্রথমে দেই হার্টসোল স্যালাইন, তারপর দেই সোডিয়াম, টু মেইনটেইন সোডিয়াম কনসেন্ট্রেশন ইন বিটুইন 140 মিলিমোল পার লিটার। 140 এর ভিতরে রাখার জন্য আমরা তাকে সোডিয়াম দিতে হবে। কারণ কি, স্কিন বার্ন হয়ে গেলে large amounts of sodium is losses from our body, and this is a life threatening condition. সবাই কি বুঝছো? Yes, sir. জি স্যার। একজন বুঝছো মাত্র, শুধুমাত্র দুইজন হয়েছে। তোমরা বুঝতে পারতেছো তো এটা কি পরিমাণ Yes, sir.
too much harmful for our body. জয়ন্ত কুমার সাহা 09047 আচ্ছা করে চলে যাবে কথা হবে না তো তোমাদের ক্লাসটা ফ্রুটফুল হবে না সবগুলোই মাটিবাস আবার বুঝতে পারছো তো সোডিয়াম লস জিআইডি এবং স্কিন এই দুইটাতে কিভাবে হয় কেন বাড়ে কেন কমে what are the causes of loss of sodium to skin and GID. Now we discuss about the kidney loss. Kidney মাধ্যমে কিভাবে হচ্ছে ঠিক আছে দেখো kidney loss দেখো the major route of sodium excretion is through the kidney. The major route of sodium excretion is through the kidney. Furthermore, the urinary sodium excretion is carefully regulated for sodium homeostasis. এবার আসলে আসল কথা তোমাদের পরীক্ষায় যদি জিজ্ঞেস করা হয় what are the root of loss of sodium, what are the root of loss of sodium? through kidney. আর ইউরিন Yes, কিডনি এক নম্বরে ফার্স্ট এক নম্বরে কিডনি তারপর দুই নম্বরে কি বলবা জিআইটি এন্ড স্কিন নো 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 এক নম্বরে বলবো হচ্ছে ইউরিনারি অর কিডনি লস ফার্স্ট এক নম্বরে বলবো কিডনি লস দুই নম্বরে সেকেন্ড কোনটা স্কিন বলবা নাকি জিআইটি বলবা Skin. স্কিন গুড স্কিন তারপর থার্ডে কোনটা বলবা থার্ড হচ্ছে জিআইটি ইন্টেস্টিনাল ট্র্যাক্ট হ্যাঁ তার মানে আমি তোমাদের এটা যেটা দিছি এটা কি উল্টা করে দিছি না এই যে এটা প্রথমে কি দিছি জিআইটি তারপরে স্কিন তারপরে ইউরিন তার মানে আমি কিভাবে গেছি কম থেকে বেশির দিকে গেছি প্রথমে জিআইটি তারপরে স্কিন তারপরে ইউরিন তখন তোমাদের যখন কোশ্চেন করা হবে তোমরা কি বলবা এট ফার্স্ট থ্রো ইউরিন সেকেন্ড হচ্ছে স্কিন আর হচ্ছে জিআইটি আন্ডারস্ট্যান্ড Yes, sir. Yes, sir. ওকে থ্যাংক ইউ তারপর দেখো আমরা কি বলতেছি এই যে কিডনি লসটা এটা কিন্তু কিডনি মানে সবচেয়ে মেইন রেগুলেটর মানে রেগুলেশন মেইনলি সোডিয়ামটা রেগুলেশন করে কে কিডনি ওকে এবং সোডিয়াম হোমিওস্ট্যাসিসটা মেইনটেইন করে কিডনি and it's must occur by some হরমোন কিছু হরমোন আছে এই হরমোনগুলাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে there are some important hormones that regulated the sodium homeostasis through kidney and skin এর ভিতরে এক নম্বর হরমোনটার নাম কি বলতে পারবা তার জন্য আমার পক্ষ থেকে একটা বিশাল কি থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার অ্যালডোস্টেরন গুড অ্যালডোস্টেরন থ্যাংক ইউ খুব সুন্দর আনসার দিছো এক নম্বরে যে হরমোনটার নাম বলবা সেটা কি অ্যালডোস্টেরন লাইফ সেভিং হরমোন ঠিক আছে এই যে দেখো সোডিয়াম আমাদের এক স্যার ছিল হ্যাঁ সিরাম কি বলতো জানো সেরাম হ্যাঁ সিরামকে বলতো সেরাম আর আমাদের সাথে আমার বন্ধু যারা নেপালি ছিল নেপাল ওরাও বলতো ব্লাডরে বলতো কি জানো ব্লড সিরামকে বলতো শিরাম সিরাম থেকে আবার সেইরাম বলে বলা হয় কেউ ঠিক আছে এটা হবে কি সিরাম the serum sodium varies between 136 and 145 millimole in a healthy individual. The usual sodium excretion level in urine varies from 30 to 280 millimole per day. ঠিক আছে তার মানে কিডনির মাধ্যমে মানে ইউরিনের মাধ্যমে সর্বনিম্ন the lowest amount of sodium excreted is 30 millimole per day and the highest amount of the sodium that will be excreted through urine is 280 millimole per day প্রতিদিন সর্বোচ্চ পরিমাণে
280 মিলিমোল সোডিয়াম কিডনির মাধ্যমে ইউরিনের মাধ্যমে লস হতে পারে এবং সর্বনিম্ন 30 মিলিমোল পার ডে কি হতে পারে লস হতে পারে এই জিনিসটা যাতে কোনোভাবে কারো ভুল না হয় ঠিক আছে এরপর দেখো রেগুলেশন অফ সোডিয়াম ব্যালেন্স রেগুলেশন অফ সোডিয়াম ব্যালেন্স আমি যে ক্লাস নিতেছি তোমরা কি আমরা দেখতেছো না জি স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে তুমি একটা চাপা মারলা তার প্রমাণটা কি জানো স্যার আপনাকে দেখা যাচ্ছে না স্লাইড দেখা যাচ্ছে এটা বলছি স্যার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভাবলাম তুমি না চাপা মেরে দিলে কেন? ঠিক আছে বুদ্ধিমান ছেলে সাথে সাথে আমার আনসার দিতেছে গুড রেগুলেশন অফ সোডিয়াম ব্যালেন্স sodium salt account for over 90% of the hospitably active solute in the plasma and interstitial fluid. এই জিনিসটা মনে রাখবা সোডিয়াম সল্ট বলার কারণটা কি সোডিয়ামের সাথে কি আছে সোডিয়াম সল্ট বলছি না সল্ট কখন হবে Chloride. সোডিয়াম ক্লোরাইড ইয়েস তখন এটার সাথে ক্লোরাইড থাকবে সোডিয়াম ক্লোরাইড এটা তোমরা তোমাদের ইন্টারমিডিয়েটে যখন কেমিস্ট্রি করছো তখন করছো না এগুলা এই টেস্টগুলা এই লবণ বের করো ওই লবণ বের করো করতেছে নাকি ওই যে থাকে যে কর্মচারীগুলো এগুলার টাকা দিয়ে করছো যে না মামা 100 টাকা আমার একটু বললে তো লবণের নামটা কি এই কাজ কে কে করছো এমন কেউই স্বীকার করবে না ঠিক আছে সোডিয়াম সল্ট আমরা কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং প্লাজমাতে প্লাজমা এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হোয়াট ইজ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে তোমাদের বলছিলাম ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মনে আছে the fluid in between the cell interstitial fluid আর ICM মানে intracellular fluid মনে থাকবে তো ECM মানে হচ্ছে শোনো যখন তুমি রেনাল বায়োকেমিস্ট্রি সোডিয়াম ওয়াটার ইলেক্ট্রোলাইট ব্যালেন্স অ্যাসিড বেস ব্যালেন্স করবা তখন এই জিনিসগুলো এগুলো হচ্ছে কমন তার এই জিনিসগুলো কোনোভাবে ভুল করা যাবে না তোমার হঠাৎ কিন্তু ভাই জিজ্ঞেস করবে এবং এগুলো যদি না জানো তুমি কিন্তু আসলে পুরোটাই তোমার পুরো সিস্টেমটাই বুঝতে তোমার সমস্যা হবে দেখা যাবে না বুঝছে আন্দাগুন্দা মুখস্থ করা লাগছে আন্দাগুন্দা মুখস্থ বুঝতে হবে মেডিকেল সায়েন্সে there is no chance for আন্দাগুন্দা মুখস্থ প্রত্যেকটা জিনিস everything in medical science is like as a mathematics এর মতো দেখবা সবকিছু ম্যাথমেটিক্স এর মতো মেডিকেল সায়েন্সও ম্যাথ আছে তোমরা যদি ভাবো যে ম্যাথমেটিক্স তো সাইডে দিয়ে চলে আসছি আর জীবনে পড়া লাগবে না বাইচে গেছি উচ্চতর গণিত ক্যালকুলাস আর করা লাগবে না বাইচে গেছি চিনা তুমি যত ভালো ম্যাথমেটিক্স জানবা তত তুমি ভালো ডাক্তার হইতে পারবা সেটা আমি ব্যাখ্যা করব পরে ঠিক আছে এই যে কতটুকু পরিমাণে ইলেক্ট্রোলাইট তোমার বডি থেকে লস হয়েছে সোডিয়াম তোমার বডি থেকে কতটুকু লস হয়েছে এটা জানতে হলে কিন্তু তোমার অঙ্কের মাধ্যমে বের করতে হবে সূত্র আছে পটাশিয়াম লস হয়েছে কতটুকু সেটাও তোমার অঙ্কের মাধ্যমে বের করতে হবে ঠিক আছে সেহেতু 1 2 3 4 এগুলার ভুলটা যায় এগুলো কিন্তু লাগবে সো সোডিয়াম salts account for over 90% of the hospitably active solute আমাদের বডিতে যে সলিউট থাকে 90% হচ্ছে সোডিয়াম সল্ট আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে সোডিয়াম যে কটা থাকবে ক্লোরাইড ওই কটা থাকবে if sodium is 100 chloride is also 100 ঠিক আছে এই যে দেখো therefore multiple regulatory mechanisms have evolved to control the aspiration of these ions এই আয়নটাকে বডি থেকে বের করার জন্য মাল্টিপল রেগুলেটরি মেকানিজম এর কত বড়টা রে মাল্টিপল অনেক বড় টার্ম হয়ে গেছে তোমাদের জন্য এই টার্মটারে দেখো আমি কিভাবে ছোট করব মাল্টিপল রেগুলেটরি মেকানিজম এবার বুঝতে পারছো সবাই দেখো স্লাইডে অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট
Yes, sir. Yes, sir. Multiple regulatory system, okay, is able to control the excretion of these ions. Through the operation of this regulatory mechanism, the amount of the sodium excreted is adjusted to equal the amount ingested over a wide range of dietary intake. কথাটা আমি তোমাদের বলে আমি আজকে ক্লাস শেষ করব। জাস্ট একটা জিনিস মনে রাখবা, এই মাল্টিপল রেগুলেটরি মেকানিজম এটা আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। কিন্তু একটা জিনিস মনে রাখা, এই যে দেখো, therefore multiple regulatory mechanism have evolved to control the excretion of these ions. এই আয়নটা, এই সোডিয়ামটাকে যদি বডি থেকে আমরা মেইনটেইন করতে চাই, যতটুকু পরিমাণ বের করব ততটুকু আমাদের বডিতে থাকবে এবং ততটুকু বের হবে। The amount of loss of sodium and the amount of sodium present in our body, that is maintained by multiple regulatory mechanism. অনেকগুলো হরমোন আছে, অ্যালডোস্টেরন, এড্রিনাল, নাইট্রিক পেপটাইড, ব্যারোরেসিপ্টর মেকানিজম, অনেকগুলো। দিস ইজ মাল্টিপল। খুব মানে এটা একটু জটিল, কিন্তু এই যে জটিল থাকবে না, এটারে সহজভাবে আমি তোমাদের বুঝাই দেব। জটিল জিনিসটাকে কি করে দিব, কমপ্লিকেটেডটাকে আমি কি বানাই দিব, ইজি বানাই দিব, তখন তোমাদের এটা মুখস্থ করতে সুবিধা হবে। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. Yes, sir. ওকে, এখন তোমরা নেক্সট ক্লাসে তোমরা কি করবা, যে তোমাদের বইয়ে এবিসি বইয়ে দেখো খুব সুন্দরভাবে রেগুলেশনটা লেখা আছে, এটা তোমরা সুন্দরভাবে পড়ে আসো। এটা যদি পড়ো, পড়ার পরে আমি যখন তোমাদের ক্লাস নিব তখন কিন্তু তোমাদের দেখবা যে বুঝতে শুনতে হয়েছে, একদম পুরো পরিষ্কার, পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। ওকে, জি স্যার। তোমাদের রেজাল্ট তোমরা জানতে পারো, তোমাদের যে পরীক্ষা হয়েছে তোমাদের রেজাল্ট জানছো তোমরা?